This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. মনে করুন আপনি একটা এআই মডেল খুঁজছেন যা দিয়ে আপনি আপনার দরকারের যে কোনো তথ্য মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই পেতে পারেন, অথবা চাইছেন এমন কোনো এআই মডেল যা দিয়ে আপনি কোনো বিষয়ে বিশদ তথ্যাদি চাইছেন। সেজন্য আপনি গুগলে সার্চ করে দেখলেন চ্যাট জিপিটি, গুগল জেমিনি, মাইক্রোসফট কোপাইলট বা অন্যান্য আরও কিছু ক্লাউড এআই মডেল পেলেন, কিন্তু তার দাম বা সাবস্ক্রিপশন চার্জ অনেক বেশি। এমন অবস্থা হয়ে দাঁড়ালো যাকে বাংলা নীতিকথায় বলা যায় ঢাকের দায়ে মনসা বিক্রি। অর্থাৎ এই ক্লাউড এআই মডেলগুলোর দাম এত বেশি যে সেই টাকা খরচ করার মতো সামর্থ্য হয়তো আপনার নেই। এই সমস্যা দূর করতে চীনের একটি হেজ ফান্ড সংস্থা হাই ফ্লায়ার দ্বারা প্রকাশিত একটি এআই মডেল বর্তমান বিশ্বের বাজারে এসেছে, যার দাম সাধারণ ক্লাউড এআই মডেলগুলোর চেয়ে অনেকটাই কম। বলা চলে ক্লাউড এআই মডেলগুলোর দামের অর্ধেকেরও কম দামে এই ডিপসিক মডেলটি বাজারে এসেছে, যা রীতিমতো চিন্তায় ফেলেছে বিশ্বের অন্যান্য এআই মডেল সংস্থাগুলোকে। একটা হিসেবে দেখা গেছে চ্যাট জিপিটি বা ক্লাউড এআইগুলোর চেয়ে এই ডিপসিক প্রায় 14% বেশি আধুনিকভাবে কাজ করতে পারে। আর দাম শুনলে যে কারো চোখ কপালে উঠবেই। অন্যান্য ক্লাউড এআই এর দামের তুলনায় প্রায় 90 থেকে 95% দাম কম। মানে আপনি যদি একটা আধুনিকতম আইফোন 16e বা স্যামসাং S25 কেনার সুযোগ পান মাত্র কয়েক হাজার টাকায়, আপনি নিশ্চয়ই সেই সুযোগ ছেড়ে দেবেন না। এই কারণেই এনভিডিয়া থেকে শুরু করে সিমেন্স এনার্জি সমস্ত মার্কিন কোম্পানিগুলোর বাজার মূল্যে একেবারে ধস নামিয়ে দিয়েছে এই ডিপসিক। তারা দেখিয়ে দিয়েছে আমেরিকার রপ্তানি নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়েও কিভাবে প্রযুক্তিগত উদ্ভাবন করা সম্ভব। এবার একটা প্রশ্ন খেয়াল হতেই পারে, কার মাথায় আসতে পারে এরকম বাজার কাঁপানো ভাবনা? আসুন একটু দেখে নেওয়া যাক। ডিপসিকের কর্ণধার বা সিইও লিয়াং ওয়েনফেং এর দিকেই এখন গোটা বিশ্বের নজর। মাত্র 40 বছর বয়সী এই মানুষটার রোগা গড়ন, ফ্যাকাশে চেহারার জন্য চীনের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেকেই রসিকতা করে থাকেন, কিন্তু অধিকাংশ মানুষের কাছেই লিয়াং ওয়েনফেং এক রহস্যময় ব্যক্তিত্ব। 1885 সালের চীনের গুয়াংডং প্রদেশের ঝাংজিয়াং শহর থেকে দূরে এক দারিদ্র পীড়িত গ্রামেই লিয়াংয়ের বেড়ে ওঠা। লিয়াংয়ের পরিবারের সদস্যরা পেশায় শিক্ষকতা করার দরুন লিয়াং ছোট থেকেই বিভিন্ন বিষয়ে পারদর্শী হয়ে ওঠেন। তার এক শিক্ষক বলেছিলেন, লিয়াং মাধ্যমিক স্কুলে থাকার সময়ই বিশ্ববিদ্যালয় স্তরের অঙ্ক আয়ত্ত করে নিয়েছিলেন। 2002 সালে চীনের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান ঝেজিয়াং বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রনিক্স ইনফো টেকনোলজি নিয়ে পড়াশোনা করেন। পরে একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন, যা তাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর জগতের দিকে টেনে নিয়ে যায়। সেই সময় চীনের হাংজু শহর প্রযুক্তিগত দিক থেকে দেশের প্রাণ কেন্দ্রে পরিণত হচ্ছিল। লিয়াং ও তার কয়েকজন সহপাঠী মিলে কোয়ান্টিটিভ ইনভেস্টমেন্ট মডেল নিয়ে গবেষণা শুরু করেন। এই মডেলের বিনিয়োগের ক্ষেত্রে কোম্পানির মৌলিক বিশ্লেষণের চেয়ে ডেটার ওপর বেশি নির্ভর করে। নিজেদের তৈরি ট্রেন্ডিং মডেলকে বাণিজ্যিকভাবে কাজে লাগানোর চেষ্টায় 2023 সালে লিয়াং ও তার কয়েকজন সহপাঠী মিলে ইয়াকোবি নামে একটি বিনিয়োগ প্রতিষ্ঠান চালু করেন। 2019 সালে লিয়াং ও তার কয়েকজন সহপাঠী মিলে প্রতিষ্ঠা করেন কোয়ান্টিটিভ হেজ ফান্ড হাই ফ্লায়ার, যা এআই ট্রেন্ডিং অ্যালগোরিদম তৈরি এবং ব্যবহারের ওপর দৃষ্টি নিবদ্ধ করে। চীনের বাজার উন্মুক্ত হওয়ার সময় প্রতিষ্ঠানটি দ্রুত বিকশিত হয়। সেই সুযোগে এমন অনেক ফার্ম গড়ে ওঠে। প্রাথমিক কম্পিউটিং ক্লাস্টার হিসেবে ফায়ার ফ্লায়ার 2019 সালে নির্মাণ শুরু করে এবং 2020 সালে শেষ হয়, যার ব্যয় 200 মিলিয়ন ইউয়ান বা প্রায় $27.5 মিলিয়ন সমান। এতে
200 গিগাবাইট পার সেকেন্ড হারে আত্মসংযুক্ত 1100 জিপিইউ ছিল। 1.5 বছর ধরে কাজ করার পর এটি অবসরপ্রাপ্ত হয়। 2021 সালে হাই ফ্লায়ার দাবি করেছিল তাদের মোট সম্পত্তির পরিমাণ প্রায় 100 বিলিয়ন ইউয়ান, যা প্রায় $14 বিলিয়ন সমান। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ 1,42,000 কোটি টাকা। ওই বছরের শেষের দিকে প্রতিষ্ঠানটির আকার দ্রুত কমতে থাকে, কারণ চীনের নিয়ন্ত্রক সংস্থাগুলির সঙ্গে কোয়ান্ট ফান্ডগুলির সম্পর্ক বরাবরই টানাপোড়েনের মধ্যেই ছিল। তারা মনে করত এই ফান্ডগুলি বাজারের পতনকে কাজে লাগিয়ে নিজেদের মুনাফা করতে উদ্যোগী হয়ে থাকে, এবং হাইফ্লায়ার চীনের সবথেকে বড় আগ্রাসী কোয়ান্ট ফান্ডগুলির মধ্যে একটি ছিল। ডিপসিকের জন্ম হলো ঠিক এরকম সময়েই। ডিপসিক আসলে হাই ফ্লায়ারের অ্যালগোরিদম উন্নত করার প্রচেষ্টায় গড়ে ওঠা একটি এআই মডেল। 2019 সালে প্রতিষ্ঠানটি 200 মিলিয়ন ইউয়ান বিনিয়োগ করে একটি স্বতন্ত্র ইউনিট গড়ে তোলে, যার নাম ফায়ার 1। এরপর 2021 সালে আরও 100 বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করা হয়। এই সংস্কারে এনভিডিয়ার 10,000A100 গ্রাফিক্স ইউনিট সংযুক্ত করা হয়। এর নাম দেওয়া হয় ফায়ার 2। এই সময়ে চীনে এত বড় আকারের শক্তিশালী চিপের মজুদ ছিল মাত্র 4টি প্রতিষ্ঠানের হাতেই, আর সবকটি আলিবাবা, বাইদু, টেনসেন্টের মতো টেক জায়ান্ট। জানা গেছে 2022 সালে ফায়ার 2 এর ক্ষমতা 96%-এরও বেশি ব্যবহার করা হয়েছিল মোট 56.74 মিলিয়ন জিপিইউ ঘন্টা। 27% কোম্পানির বাইরে বৈজ্ঞানিক কম্পিউটিং সমর্থন করার জন্যই ব্যবহৃত হয়েছিল। ডিপসিক বাজারে আত্মপ্রকাশ করে 2023 সালের 14 এপ্রিল। ডিপসিক বাজারে প্রথম ধাক্কা দেয় মে মাসে। বাজারে অত্যন্ত সস্তা মূল্যের চ্যাটবোট প্রকাশ করে। এই চ্যাটবোট ডিপসিকের V2 মডেলের ওপর ভিত্তি করেই তৈরি হয়েছিল। ডিপসিকের প্রকাশের পর তার স্বল্প দামের সাথে সামঞ্জস্য রাখতে দেশের শীর্ষ প্রতিষ্ঠানগুলি তাদের এআই পণ্যের দাম কমাতে বাধ্য হয়। ডিপসিক V2 2024 সালের মে মাসে মুক্তি পায়। জুন মাসে ডিপসিক কোডার V2, সেপ্টেম্বরে মুক্তি পায় ডিপসিক V2.5। ডিসেম্বর মাসে আপডেট করা হয়। সে মাসেই ডিপসিক V3 লাইট প্রকাশ করা হয়। আর আজ চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ডিপসিককে বলছে দেশের জাতীয় সম্পদ। যদিও লিয়াং বলেছেন গত 30 বছরে চীন পশ্চিমের প্রযুক্তির শুধুমাত্র অনুসরণকারী ছিল, যারা শুধু পশ্চিমের তৈরির উপর ভিত্তি করে নিজেদের প্রযুক্তি গড়ে তুলেছে। আমেরিকা ও চীনের মধ্যে পার্থক্য হল মৌলিক উদ্ভাবন বনাম অনুকরণ। লিয়াংয়ের মতে এনভিডিয়ার সাফল্য কেবল তাদের নিজেদের দক্ষতায় ভর করে আসেনি, বরং তা এসেছে পশ্চিমের কোম্পানিগুলির পারস্পরিক প্রযুক্তিগত সহযোগিতার ফলে। ডিপসিক এআই মডেল ভারতবর্ষে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ নয়। কোনো ব্যবহারকারী যদি নিজের আইডি অ্যাকাউন্ট থেকে লগ ইন করেন তাহলে তা ব্যবহার করতে অসুবিধা নেই। তবে সরকারি ক্ষেত্রে ডিপসিক বা চ্যাট জিপিটির মতো যে কোনো এআই মডেল ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ জাতীয় তথ্যের নিরাপত্তার কারণে। ব্যুরো রিপোর্ট, R+ নিউজ।